আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাজেট বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংকট কাটাতে করের আওতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান। ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই পুঁজিবাজার গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। বিনিয়োগে আকৃষ্ট করতে দ্বৈত কর প্রত্যাহার ও প্রণোদনার দাবি। এবং সিরাজগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে একের পর এক সহিংসতা ও হামলা মামলা। স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শুরুতেই বাজেট প্রসঙ্গ। বাজেট বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংকট কাটাতে করের আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীর প্রতিনিধিরা। রাজস্ব আয় বাড়াতে কর কাঠামোর পরিবর্তনের দাবিও জানান তারা। এদিকে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান অর্থনীতিবিদরা। 2024-25 অর্থ বছরের বাজেট রাজস্ব পরিকল্পনা নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝেই চলতি সপ্তাহে জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, যেখানে 1.25 লাখ কোটি টাকা থাকছে শুধু ঋণের ব্যয় পরিশোধে। বাজেটে রাজস্ব আয় বাড়ানোই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যে কোনোভাবেই হোক এই ধরনের অর্থনীতির জন্য অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। এবং সিপিডি গবেষণাতে আমরা দেখেছি যে এনবিআর এর মাধ্যমে যে কর আদায় হয় 2021 সালের হিসেবে তার সমপরিমাণ কর আদায় হয়নি। তার কারণ হলো কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার জন্য। অর্থনীতির এখন যে মন্দা অবস্থা চলছে বিশ্বব্যাপী এবং আমাদের নিজস্ব যে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি আছে, এই অবস্থায় আসলে করের হার বাড়লে সেটা ইকোনমির জন্য ক্ষতিকর হবে। কিন্তু কর বাড়ানোর জন্য কিন্তু আসলে কর হার বাড়ানোর থেকে যেটা জরুরি সেটা হচ্ছে কর জাল বৃদ্ধি করা, নাম্বার অফ ট্যাক্স পেয়ার্স বাড়ানো। করের হার না বাড়িয়ে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো ও আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। আমাদের কিন্তু এই মুহূর্তে ব্যাংক ঋণের প্রয়োজন কিন্তু অনেকখানি বেড়ে গেছে। মানে টাকার অবমূল্যায়নের কারণে এটা ধরেন 30-40% মতো বেড়ে গেছে। সেই অবস্থায় যদি মাত্র 10% ঋণ প্রবৃদ্ধি হয়, তার মানে কিন্তু এফেক্টিভলি আমাদের ঋণের যোগান কমে গেল। এটার ফলে কিন্তু একটা বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে ইকোনমিতে। এবং আমরা কিন্তু গত বছর থেকে দেখছি যে আপনার বিনিয়োগ মানে ম্যানুফ্যাকচারিং গ্রোথ কিন্তু খুব ড্রাস্টিক্যালি কমে এসছে। রাজস্ব পরিকল্পনার মূল অংশ হওয়া উচিত যে আমাদের ট্যাক্স জিডিপি এটি বাড়ানো এবং এটিকে উন্নয়নশীল দেশের যে ট্যাক্স জিডিপি রেশিও সেটির কাছাকাছি নিয়ে যাওয়া। আমাদের এখন সম্ভবত 8% রয়েছে, 8% অফ দ্য জিডিপির কাছাকাছি এটা, অথচ উন্নয়নশীল দেশগুলোতে এটা মনে হয় 17-18%-এর মতো। সুতরাং আমরা ট্যাক্স জিডিপি রেশিও ওই টার্গেট ধরে আমাদের প্রথমত সাজানো দরকার, অর্থাৎ আমাদের লক্ষ্যটি যাতে উন্নয়নশীল দেশের যে টার্গেট সেটির আলোকে যাতে আমরা প্রথম টার্গেট সেট করি। মূল্যস্ফীতি কমানো ও সামাজিক সুরক্ষা খাতে বিশেষ বরাদ্দেরও দাবি জানান বিশেষজ্ঞরা। নানামুখী সংকটে যখন নাজেহাল অবস্থা দেশের অর্থনীতির, তখন সাধারণ মানুষের প্রশ্ন কি থাকছে আসছে বাজেটে? ফিরবে কি আর্থিক খাতে শৃঙ্খলা, কমবে কি নিত্যপণ্যের দামের বাড়তি চাপ? তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই ও শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সাথে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আস্থা ফেরাতে দ্বৈত কর প্রত্যাহার ও প্রণোদনা দেওয়ার দাবি জানান তারা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উদ্যোগে প্রাক বাজেট আলোচনায় এসব অভিমত দেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের বাজেট প্রণয়নের আগে প্রতি বছরই স্টক এক্সচেঞ্জগুলোর পক্ষ থেকে বিনিয়োগ বাড়াতে নানা ধরনের আলোচনা আর উদ্যোগ নিতে দেখা গেলেও শেষ পর্যন্ত আশ্বাস আর প্রস্তাবনাতেই আটকে থাকে বিনিয়োগকারীদের ভাগ্য। এবারও নেই এর ব্যতিক্রম চিত্র। এতে হতাশ বিনিয়োগকারীরা। ক্যাপিটাল মার্কেট রিলেটেড কোনো সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি বাজেট কাঠামোর মধ্যে থাকে না। এই জায়গায় আমরা গুরুত্ব দিতে চাচ্ছি, যাতে করে বাজেট কাঠামোর মধ্যে কৌশল নির্ধারণ করা হয়, যে কৌশলের মাধ্যমে ক্যাপিটাল মার্কেটের কোয়ালিটেটিভ এক্সপানশন
নিশ্চিত করা যাবে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে প্রাক বাজেট আলোচনায় বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দ্বৈত কর প্রত্যাহারের পাশাপাশি প্রণোদনা দেওয়ার দাবিও জানানো হয়। মিউচুয়াল ফান্ডগুলোর প্রফিটকে শুধু করমুক্ত করলে হবে না, মিউচুয়াল ফান্ডের উপর যাতে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে সেরকম প্রণোদনাও কাঠামোর মধ্যে থাকা দরকার। ব্যাংক কখনোই দীর্ঘমেয়াদী অর্থায়নের জায়গা হতে পারে না উল্লেখ করে সিএসই চেয়ারম্যান বলেন, মানি মার্কেটের উপর থেকে নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারের উপর জোর দিতে হবে। কনসেপচুয়ালি কিন্তু ব্যাংক কখনোই দীর্ঘমেয়াদী অর্থায়নের জায়গা হতে পারে না। দীর্ঘমেয়াদী অর্থায়নের একমাত্র উৎস পুঁজিবাজার, এছাড়া আমাদের কোনো গতি নেই। পুঁজিবাজারকে আরো শক্তিশালী বিনিয়োগ বান্ধব করার পাশাপাশি কৌশলগত যে ভুলগুলো আছে তা খুঁজে বের করতে এরই মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে সাথে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে। ফলে দ্রুত এই বাজার ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন এর সাথে জড়িতরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। সিরাজগঞ্জের দুটি উপজেলা নির্বাচনকে ঘিরে একের পর এক ঘটছে সহিংসতা, হামলা, মামলা। স্থানীয় সংসদ সদস্যদের মদদে তাদের ঘনিষ্ঠ প্রার্থীরা নির্বাচনে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে। যদিও জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন লেভেল প্লেইং ফিল্ড বজায় রয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফিরদৌস হাসানের তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা নির্বাচন। চতুর্থ ও শেষ ধাপের এই নির্বাচন নিয়ে ভোটারদের ভেতর বেশ আগ্রহ রয়েছে। বর্তমান পরিবেশ ভালো, এই অবস্থায় যদি থাকে তাহলে মনে হয় যে সবাই ভোট কেন্দ্রে যায় ভোট দিব। যেখানে যাই সেখানে সবাই গণজোয়ার আছে যে এবার ভোট দেব। স্বতঃস্ফূর্তভাবে যার যার ভোট মানে যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। তবে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কোন কোন প্রার্থী। বিভিন্ন নেতাকর্মীকে দলীয়ভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, পোস্টের ভয় দেখিয়ে। কোন প্রার্থীর কর্মীরা, নেতা কর্মীরা বক্তব্য দিচ্ছেন যে 2 দিন আগে এমন পরিবেশ তৈরি হবে যে ঘোরার পক্ষের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে না। ভোটের জন্য যেটা সমস্যা হচ্ছে সেটা হলো শুধু অপপ্রচার, মিথ্যা কথা। যেখানেই যাচ্ছি খালি বলতেছে এই আপনি তো বসে গেছেন। আমি জানি না এটা নির্বাচনের কোন টেকনিক। বিভিন্ন ধরনের খারাপ কথা বলছেন, এমনকি আমার যারা মিছিলে মিটিং করছেন তাদেরকে মারধর করছেন। জেলা নির্বাচনী কর্মকর্তার দাবি, ভোটের পরিবেশ বজায় থাকায় সবাই সমানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইভিএম পদ্ধতিতে আমরা আশা করি এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। এখানে সকল প্রার্থী সমানভাবে প্রচারণা চালাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই যাতে ভোট দিতে পারে সেজন্য সমস্ত কার্যক্রম এখানে গ্রহণ করা হচ্ছে। জেলার এই 2 উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 3,83,490 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার বিকাশ ঈদ কেনাকাটা সংবাদ। ক্রেতাদের ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্ধারিত আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। ঈদ মানে খুশি, আর ঈদ মানেই তো আনন্দ। সারাদিন ঘোরাঘুরি আর হইহুল্লোড়, আর সাথে যদি থাকে বাহারি পোশাক, তখন ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। ঈদকে সামনে রেখে কেনাকাটা শুরু হয়েছে রাজধানীর শপিং মলগুলোতে। এরই মধ্যে হালের বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে এসেছে পোশাকের ব্র্যান্ড পার্পেল। ছোট থেকে বড় সকল বয়সীদের জন্যই থাকছে মানানসই পোশাক। মোটামুটি ভালো কালেকশন আছে, সেটা জেনে আসলাম। দেখি কি করা যায়, কিছু কালেকশন দেখলাম, কয়েকটা পছন্দ হলো, বাকিগুলো কেনার জন্য চেষ্টা করছি। যদি সম্ভব হয় তাহলে কিনে নিতে পারবো। পার্টি টাইপের থেকে নিয়ে আপনার একটু ক্লাসিক টাইপের যেগুলো আছে সেগুলো পাওয়া যায়। দেন আপনার বাচ্চাদের, মেয়ে বাবুদের আপনার ওয়েস্টার্ন টাইপ বলেন, নর্মাল যে কালেকশনগুলো থাকে আমাদের কাছে সবগুলোই কালেকশন থাকে। বিকাশই করবে তো ওই ক্ষেত্রে উনি সাপোর্টটা পায় না, 5% ডিসকাউন্ট পাবে, আর বিকাশ থেকে ক্যাশব্যাক তো থাকে। এবারের ঈদে বিভিন্ন অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। পার্পেলের যে কোনো আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন 5% ক্যাশব্যাক ও 300 টাকার কুপন।
ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সাভারে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত 11টায় পৌরসভার ব্যাংক কলোনি এলাকার কলেজ এক্স ভবনের 3য় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাভার মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। সাভারে দীর্ঘদিন ধরে ফিউচার প্ল্যান সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে বেকার তরুণ তরুণীদের প্রলুব্ধ করত প্রতারকরা। চাকরি প্রার্থীদের কাছ থেকে ফর্ম, সিকিউরিটি মানি বাবদ টাকা নিয়ে আত্মসাৎ করত তারা। চাকরি না পেয়ে কেউ টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি দেখানো হতো বলে জানায় পুলিশ। নড়াইলের কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরার দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পৌর কাউন্সিলররা। সকালে কালিয়া পৌর ভবনে 10 জন কাউন্সিলর এই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল মেয়র মোহাম্মদ আসলাম খান। এতে তিনি জানান, মেয়র হাট বাজার ইজারা ব্যক্তিগতভাবে গ্রহণ করে সেই টাকা পৌরসভায় জমা দেননি। এছাড়া নিজের পছন্দ ব্যক্তিকে ইজারা দেওয়ার পাশাপাশি টোল আদায় করে নিজেই তা বুঝে নিচ্ছেন। পৌরসভার জায়গা দখল করে ব্যক্তিগত মার্কেট নির্মাণ করার অভিযোগও করেন তারা। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ওমানকে হারিয়েছে নামিবিয়া। ব্রিজটাউনে ম্যাচ জিততে নামিবিয়ার সামনে লক্ষ্য ছিল মাত্র 110 রান, কিন্তু শেষ ওভারে 5 রান প্রয়োজন হলেও তা তুলতে পারেনি তারা। 2 উইকেট হারিয়ে 4 রান তুললে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে 6 বলে 21 রান তুলে ইরাসমাসের দল। জবাবে 10 রানে থামে ওমানের ইনিংস। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 19 ওভার 4 বলে 109 রানে অল আউট হয় আকিব ইলিয়াসের ওমান। 4 উইকেট নেন নামিবিয়ার রুবেন ট্রাম্পেলমান। সর্বশেষ 2012 বিশ্বকাপে কোনো ম্যাচ সুপার ওভারে গড়িয়েছিল। এবারে পার্টেক্স খেলার খবর। থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম সেমিতে থাইল্যান্ডকে 3টি লোনা সহ 41-18 পয়েন্টে হারায় লাল সবুজের দল। এতে টানা চতুর্থবার টুর্নামেন্টের ফাইনালে উঠল স্বাগতিকরা। দারুণ নৈপুণ্য দেখিয়ে খেলার প্রথমার্ধেই 23-8 পয়েন্টে লিড নেয় আরদুজ্জামানের দল। দ্বিতীয়ার্ধেও থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত 41-18 পয়েন্টে জয় মিলে অধিনায়ক আরদুজ্জামান জেতেন ম্যাচ সেরা পুরস্কার। গত আসরেও প্রতিযোগিতার সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বাজেট বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংকট কাটাতে করের আওতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান। ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই পুঁজিবাজার গড়ে তোলা তাগিদ বিশেষজ্ঞদের। বিনিয়োগে আকৃষ্ট করতে দ্বৈত কর প্রত্যাহার ও প্রণোদনার দাবি। এবং সিরাজগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে একের পর এক সহিংসতা ও হামলা মামলা। স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।